গত ২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩৮ যে ভূমিকম্প হয় তা ঢাকাসহ প্রায় পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া মাত্র ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে নিহত হন অন্তত ১০ জন, আহত হন প্রায় ৬০০ মানুষ। এতে ঢাকার অনেক ভবন হেলে গিয়েছে, ফাটল ধরেছে অসংখ্য ভবনে। অন্তত ২৩ বছরের মধ্যে দেশের ভেতরে উৎপত্তি হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এই ভূমিকম্পটি সর্বোচ্চ মাত্রার। এর আগে ২০২৩ সালের ২রা ডিসেম্বর ৫.৬ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৮৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে লক্ষ্মীপুরের রামগঞ্জে। তবে শক্তিমত্তায় এবারের ভূমিকম্পটি রামগঞ্জ ভূমিকম্পের থেকেও অনেক বেশি এগিয়ে ছিল। এই ভূমিকম্পের পরদিনও ২২ নভেম্বর নরসিংদী, গাজীপুরের বাইপাল ও ঢাকার বাড্ডায় ছোট মাত্রার ভূমিকম্প হয়। ২ দিনের ৪টি ভূমিকম্পের ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা না, বরং এগুলো এক বিরাট বিস্ফোরণের আগাম বার্তা। এই সতর্কবার্তা বিশেষজ্ঞরা গত ৩০ বছর ধরে দিয়ে আসছেন। বাংলাদেশের নিচে ৩টি টেকটনিক প্লেটের সংযোগস্থল রয়েছে। একদিকে উত্তরে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, অন্যদিকে পূর্বে বার্মিজ প্লেট ইন্ডিয়ান প্লেটকে ঠেলে দিচ্ছে। এতে প্রতি বছরে ২ থেকে ৫ সেন্টিমিটার করে শক্তি জমছে। যখন এই শক্তি আর ধরে রাখা যাবে না, তখনই হবে এক মহাবিস্ফোরণ। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পগুলোর অধিকাংশই এই ধরনের মেগা থ্রাস্ট জোনে হয়েছে। নেপালে ২০১৫ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্প, জাপানে ২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় ২০০৪ সালে ৯.১ মাত্রার ভূমিকম্প এরই উদাহরণ। বাংলাদেশের ঝুঁকি তার চেয়ে কম নয়। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ১০০ বছরের ইতিহাসে এ অঞ্চলে তীব্র মাত্রার ভূমিকম্প না হওয়া। ১৯১২ সালে শ্রীমঙ্গলের বালিছড়ায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে ৭.৬। এর আগে ১৮৯৫ সালে মানিকগঞ্জ এবং ১৮৯৭ সালে মেঘালয়ের শিলংয়ে ভয়াবহ ভূমিকম্প হয়, যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৭ ও ৮.৭। ১৮৯৭ সালে ভূমিকম্পটি গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়াক নামে পরিচিত। তবে এরপর আর বড় ভূমিকম্প হয়নি, তাই গত ১০০ থেকে ১৫০ বছর ধরে শক্তি জমছে। ভূতত্ত্ববিদদের ভাষায় একে বলা হয় সিসমিক গ্যাপ। সিসমিক গ্যাপ যত বড়, বিস্ফোরণ হবে তত ভয়ঙ্কর। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, বাংলাদেশে ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালে বাংলাদেশ ও তার কাছাকাছি এলাকায় ২৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়। সেই সংখ্যা বেড়ে ২০২৩ সালে এসে দাঁড়ায় ৪১টিতে এবং ২০২৪ সালে এসে দাঁড়ায় ৫৪টিতে। এই ছোট ছোট ভূমিকম্পগুলো ইঙ্গিত দিচ্ছে যে অতি নিকটেই বড় মাত্রার ভূমিকম্প হতে পারে, যেহেতু শক্তি জমা হয়ে আছে। এই শক্তিটাকে বের হতে হবে। সেদিন মোটামুটি ৬ মাত্রার একটা শক্তি বের হয়ে গিয়েছে, তবে আরও কয়েক হাজার গুণ শক্তি এখনও জমা হয়ে আছে। এ শক্তিটাও যে বের হবে ধারাবাহিক ভূমিকম্প, সেটারই আলামত। রাজধানী ঢাকায় প্রায় ২১ লাখ ভবন আছে। বিশেষজ্ঞদের মতে এর মধ্যে ৮ লাখের বেশি ভবন মাত্র ৬.৯ মাত্রার ভূমিকম্পনে ধসে পড়তে পারে। দিনের বেলায় হলে তাতে মৃত্যু হতে পারে প্রায় ২ লাখ মানুষের, আর রাতে হলে মারা যেতে পারেন ৩ লাখ। ৭৪% এলাকায় লিকুইফিকেশন হবে, অর্থাৎ মাটির তরল হয়ে ভবনগুলো ডুবে যাবে। গ্যাস লাইন ফেটে আগুন ধরবে, বিদ্যুতের তার ছিঁড়ে শর্ট সার্কিট হবে। বড় ভূমিকম্পে ঢাকায় ফায়ার স্টর্ম তৈরি হবে, রাস্তা ভেঙে যাবে, উদ্ধারকারী গাড়িগুলো ঢুকতেও পারবে না। যারা বেঁচে থাকবে তারাও ভালোভাবে বাঁচবে না। থাকবে না পানি, বিদ্যুৎ, রাস্তা, হাসপাতাল। আগুন আর ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা যাবে অনেকে। সৃষ্টি হবে বীভৎস অবস্থা। বাংলাদেশে ২০০৮ সালে জাতীয় ভূমিকম্প প্রস্তুতি নীতিমালা নেওয়া হয়েছে। ২০১০ সালে বিল্ডিং কোড হালনাগাদ করা হয়েছে। তবে দুঃখজনক ব্যাপার হলো, এগুলো কোনোটারই বাস্তব প্রয়োগ হচ্ছে না। ২০১৮ সালে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল বিল্ডিংগুলোকে লাল, হলুদ, সবুজ রং দিয়ে মার্ক করা। কিন্তু আফসোসের বিষয়, প্রকল্পটি বাস্তবায়নের কাজ এখনও শুরুই হয়নি। ঢাকার গ্যাস লাইনের ৭০% পাইপই ৪০ বছরের পুরনো। ওয়াসার পানির লাইনও একই অবস্থা। উদ্ধার অভিযান পরিচালনায় ফায়ার সার্ভিসের মাত্র ১৮টি সিঁড়ি আছে পুরো ঢাকার জন্য। আসন্ন বিপদ থেকে বাঁচতে বিল্ডিং কোড অনুসরণ নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। উন্নত মানের ওয়াসার লাইন, গ্যাসের লাইন, বিদ্যুৎ তার লাগাতে হবে। ফায়ার সার্ভিসের কর্মক্ষমতা কয়েক গুণ বাড়াতে হবে। সামগ্রিকভাবে শহরের যোগাযোগ ব্যবস্থা, দুর্যোগ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, সড়ক, হাসপাতাল প্রতিটি খাতকেই নতুন করে গড়তে হবে। অন্যথা একটি বড় ভূমিকম্পেই ঢাকা নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে।